স্টুডেন্টস, নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের যে রাইটিং টপিক গুলো আছে, এবং এটা ইনক্লুডিং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, সেই রাইটিং টপিকস গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেই সম্পর্কিত অনেকগুলো টিপস শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং সেই টিপস গুলো নোট করে সেই অনুযায়ী এসএসসি এর জন্য প্রিপারেশন নিবে। আই হোপ ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আজকে তোমাদের জন্য। সো চলো শুরু করা যাক। আমি আজকে শুধু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার টোটালটা কম্বাইন করে, অর্থাৎ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের রাইটিং যে পার্টটা আছে, রাইটিং পার্টের যে কটা টার্মস আছে, অর্থাৎ প্যারাগ্রাফ, স্টোরি, ইমেল রাইটিং, অ্যাপ্লিকেশন লেটার, শর্ট কম্পোজিশন, এই সবগুলো কিভাবে, ডায়লগ সহ সবগুলো কিভাবে একজন স্টুডেন্টস যে খুবই দুর্বল রাইটিং এ বা মনে রাখতে পারে না, সে কিভাবে কিছু অল্প কিছু ভোকাবুলারি, কিছু সেন্টেন্স স্ট্রাকচার এবং পরীক্ষার হলে আনকমন কোনো টপিকস যদি চলে আসে, সেই ক্ষেত্রে কিভাবে অ্যান্সার করলে সে মিনিমাম নাম্বারটুকু পেতে পারে, সে তার বেস্টটা দিয়ে কিছু নাম্বার এখান থেকে গেইন করতে পারে, সেইটার জন্য কিন্তু আমি মূলত টেক্সটটা রেডি করছি। তো ফার্স্ট অফ অল আমি নিয়ে আসছি প্যারাগ্রাফ। আমরা জানি যে ইংলিশ সেকেন্ড পার্টের একটা অংশ রাইটিং টিপস এর, সেটা হলো প্যারাগ্রাফ। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু মূল টিপস, কি টিপস আছে, কি একদম প্রধান, অর্থাৎ টপিক সেন্টেন্স যেটাই হোক না কেন, এটাকে ফার্স্টে ক্লিয়ার করতে হবে। জিনিসটা কি? সাপোজ ইলেকট্রিসিটি, এটা কি করে, মানে এই জিনিসটাই কি, এটা দিয়ে আমাদের শুরু করতে হবে। সাপোজ ডাস্টবিন, ডাস্টবিন জিনিসটা কি, এইটার মানে কাজ কি, এটা পরে, আগে এই জিনিসটা কি। সাপোজ একটা খাবার, বার্গার, বার্গার নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলছে, বার্গার জিনিসটা কি, এইটার আগে ডেফিনেশন দেওয়ার ট্রাই করতে হবে। এটা হলো ফার্স্ট অফ অল ফার্স্ট কাজ আমাদের রাইটিং এর ক্ষেত্রে, প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে ডেফিনেটলি। সো প্রথমেই মূল বিষয়টি ক্লিয়ার করে দিতে হবে, মানে একটা ডেফিনেশন বা সংজ্ঞা বা এই টাইপস এর কিছু জিনিসটার পরিচিতি আগে চিনাই দিতে হবে, বুঝাই দিতে হবে যে জিনিসটা হলো এইটা। দেন এই যে জিনিসটা এখন বুঝাইলাম, সাপোজ আমি একটা কি টপিক নিয়ে আলোচনা করি, এসএসসি এক্সাম। এসএসসি এক্সাম তো একটু কনফিউজ হয়ে যাবে তোমাদের জন্য। ধরো কম্পিউটার, বেস্ট টপিক কম্পিউটার, কম্পিউটার নিয়ে প্যারাগ্রাফ আসছে, লিখতে হবে কম্পিউটার জিনিসটা কি। কম্পিউটার জিনিসটা আমরা ইংলিশে লিখলাম, হ্যাঁ কিছু সেন্টেন্স আমাদের মেক করতেই হবে, আমরা পড়ছি, পড়াশোনা করছি, সেখান থেকে আইডিয়া নিয়ে, ভোকাবুলারি নিয়ে কিছু সেন্টেন্স তো নিজেই লিখতে হবে। রাইটিংটা পুরোটাই চেষ্টা করা লাগে যে নিজের থেকে কিছু করার, গ্রামাটিক্যাল আইটেম, গ্রামাটিক্যাল টার্মস গুলো ঠিক রেখে। সো আমরা যদি প্যারাগ্রাফ কম্পিউটার আসে, সেক্ষেত্রে কম্পিউটার জিনিসটা কি আগে ডিফাইন করব, যে কম্পিউটার হলো একটি গণনাকারী যন্ত্র হিসেবে প্রথমে আবিষ্কৃত হয়েছিল, কিন্তু পরে এটা এখন আমরা দৈনন্দিন সব কাজে ইউজ করতে পারি, শেষ কম্পিউটার। দেন এই কথাটাকে ভ্যালিড করার জন্য, ভ্যালিড বলতে এই কথাটাকে স্ট্রং করার জন্য, স্ট্রং ভাবে বলার জন্য আনুষঙ্গিক আরো 4-5 লাইন লিখতে হবে। যেমন এত সালে বা প্রথম কম্পিউটার আবিষ্কার করছেন কে, চার্লস ব্যাবেজ। তারপরে তিনি তখন শুধু গণনার কাজেই ব্যবহার করতেন, ধীরে ধীরে এটাকে আপডেট করে অনেক ছোট আকারে নিয়ে আসা হয়। কম্পিউটার দিয়ে বর্তমানে আমরা অফিসের কাজ, বাসাবাড়ির কাজ, তারপরে পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার সবকিছুই, এবং কি প্রোগ্রামিং করা, গণনা করা সবকিছুই করতে পারতেছি। এই 4-5 লাইনের কথা, এটা কিন্তু সাপোর্টিং ডিটেলস হিসেবে পরিচিত, বা এখানে বলা হয়েছে সাপোর্টিং ডিটেলস হিসেবে। দেন তোমাদের কিন্তু অনেক ভালো ভালো বোর্ড এক্সাম গুলোতে কোশ্চেন দিয়ে দেয় যে 4-5টা কোশ্চেনের অ্যান্সার মাস্ট থাকতে হবে। ওই 4-5টা কোশ্চেনের অ্যান্সার অবশ্যই আমরা লিখবো। যেহেতু প্যারাগ্রাফের 10 মার্কস, তো সেই ক্ষেত্রে আমাদেরকে 2 পৃষ্ঠা এবং 1 পাতা লিখতে হবে। 1 পাতা মানে 2 পৃষ্ঠা, একটা পেজ। সেটা যদি একটা পেজ বলতে এরকম একটা পেজের এপিটোপিট, সেটা হলো পৃষ্ঠা, আর যে পেজটা ধরছি সেটা হলো পাতা। তাহলে তোমাদের 1 পাতা এবং এপিটোপিট 2 পৃষ্ঠা লিখতে হবে 10 নম্বরের জন্য। তো এখানে সিম্পল কিন্তু কারেক্ট ইংলিশ, অর্থাৎ যতটুকু সম্ভব সিম্পল যে এই সেন্টেন্স গুলো আমরা পড়ছি প্যাসেজে, টেক্সট বুকে, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যেই প্যাসেজ গুলো আমরা পড়ছি, খুব সিম্পলি পড়ছি, ওই জিনিসগুলো লেখার চেষ্টা করা। লিঙ্কিং ওয়ার্ড গুলো দেওয়া, যেমন আমি বলছিলাম যে আলোচনা করব বিগত মেবি কানেক্টরসে ক্লাসে আমি বলছিলাম যে এগুলোর একটা আলোচনা হবে, কারণ বারবার ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এইটা অকওয়ার্ড শোনায়। সো আমরা চেষ্টা করব হাউএভার, মোরওভার, বিসাইডস, দেয়ারফর, ফাইনালি, এই জিনিসগুলো দিয়ে কানেক্ট করতে। তাহলে জিনিসটা যখন এক্সামিন পড়বে, এই ওয়ার্ড গুলো দেখেই বুঝবে যে না, সে কিছু লিখছে, ডেফিনেটলি কিছু লিখছে।
সো এইটা আমরা ইউজ করার চেষ্টা করবো মাস্ট, তাহলে আমাদের মানে অন্য 10-20 জনের চেয়ে আমাদের খাতাটা কিন্তু আলাদা হবে। যেমন কমন টপিকস এ প্র্যাকটিস করতে বলা হয়েছে, অর্থাৎ এই জিনিসগুলো আমাদের কমন, অর্থাৎ বিগত যে বোর্ডের স্যাররা যে সাজেশন গুলো দিবে, যে কমন কিছু প্যারাগ্রাফ থাকেই সব সময়, এগুলোর মধ্যে থেকেই আসে, সেগুলো আমরা অবশ্যই রিড করব, বারবার রিড করব, বারবার লিখবো, যাতে আমাদের মেমোরিতেও সেট হয়ে থাকে। গট ইট? সো ওয়ার্ড লিমিট এখানে বলছেই, আমি এটা আগেই বলে দিলাম যে 200 থেকে 250। এখানে যদি কোশ্চেনে লেখা থাকে ভালো, নাইলে আমরা 2 পৃষ্ঠা লিখবো, এই পৃষ্ঠা ওই পৃষ্ঠা শেষ, 2 পৃষ্ঠা বা 1 পাতা লিখবো। সো ফার্স্ট সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হলো ইমেইল। এই ইমেইলটা মূলত আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে থাকার থাকার কথা। ইমেল দেয় অথবা লেটার দেয় অথবা অ্যাপ্লিকেশন দিবে, তিনটার যে কোনো একটা। তবে ইমেল যদি থাকে, ইমেল মাস্ট বি 1 পৃষ্ঠা। ইমেল এত ডিটেলস হয় না, ইমেল হয় শর্ট, ইমেল অ্যাপ্লিকেশন শর্ট হয়, লেটার ব্রড হয়। সো ইমেলের জন্য আমরা কি লিখতে পারি? ইমেল হলো পুরোটা ফর্মাল। এই যে বলছে যে ফর্মাল নাকি ইনফর্মাল, যদি কাদের জন্য ফর্মাল হবে? পুরোটাই ফর্মাল বলতে যদি এইসব পার্সন হয় পুরোটাই ফর্মাল। আননোন পার্সন, বা আমরা যদি টিচার বা সিনিয়র্স বা প্রিন্সিপাল, আমাদের যে সিনিয়র এবং প্রিন্সিপাল যদি হয় ফর্মাল ইমেল হবে, আর যদি আমাদের বন্ধু বান্ধব বা জুনিয়র হয় ইনফর্মাল হবে, আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার যেটাই। সো এটা আগে বুঝে নিতে হবে যে কোশ্চেন কি করছে, ফর্মালে লিখতে হবে না ইনফর্মালে। দেন আমরা এই ফরম্যাটটা ফলো করব। যেমন টু টু একটা মেইল দিব। যেমন যদি আমরা দেই এসএসসি, একজন নাম ধরো সাপোজ mister.a@email.com, আরেক সেন্ডার হলো জেড মিস্টার জেড। ফ্রম হইলো কি? আমি। ফ্রম হইলো আমি, আর টু হইলো কার কাছ থেকে যাবে, টু হইলো কাকে আমি পাঠাবো, তার মেইল অ্যাড্রেস, এবং ফ্রম মানে হলো আমি, আমার মেইল অ্যাড্রেস। কোশ্চেনে যদি নাম দেওয়া থাকে তাহলে সেই নাম লিখে @email.com বা gmail.com একটা দিলেই হবে। দেন আমরা এখানে ডেট এবং টাইম লিখবো। ডেট এবং টাইমটা সুন্দর করে লিখবো, কমা দিয়ে লিখবো, ঠিক আছে? সাবজেক্ট দিব, যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেই অনুযায়ী একটা সুন্দর সাবজেক্ট দিব। তারপর ডিয়ার নাম মেনশন করব, বা হাই দিয়ে নাম মেনশন করব। ডিয়ার হবে যদি জুনিয়র হয়, ফ্রেন্ডস হয়, সার্কেল হয়। আর যদি সিনিয়র হয় সেক্ষেত্রে আমরা হাই দিতে পারি, হাই, হ্যালো স্যার, হাই স্যার, এরকম টাইপ। দেন 2 থেকে 3টা প্যারাগ্রাফ, মানে এই জায়গায় আমার খাতার মাঝখানের একটা প্যারা বা 2টা প্যারাতে আমি লেখা ট্রাই করব, যাতে জাস্ট যেই টপিকটা বলছে এই টপিকটা কাভার করে। টপিক কাভার করে বলতে, সাপোজ আমাকে বলছে যে আমার রাস্তা ভেঙে গেছে, ডিসির কাছে একটা মেইল পাঠাও। ডিসি কে? আমার চেয়ে সিনিয়র, একজন রেসপেক্টেড পারসন, রেসপেক্টফুলি পারসন। সো ডিসি কে অবশ্যই স্যার মেনশন দিয়ে, যে স্যার আমাদের রাস্তার, স্কুলের সামনে একটা রাস্তা, এই রাস্তাটা বিগত এই কয়দিন ধরে ভাঙা আছে, এখান দিয়ে যাতায়াতে অসুবিধা, তো এমত অবস্থায় আমাদের রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। শেষ। কয়টা কথা বললাম? 4 থেকে 5টা সেন্টেন্সের মধ্যে প্যাসেজ শেষ। সো এই 4 থেকে 5টা সেন্টেন্সই ইমেলের বডি। এই হলো বডি, যে বডিটার কথা বলছে এতটুকু। দেন ক্লোজিং দিয়ে তোমার নাম, ইমেল শেষ। ইমেল 1 পৃষ্ঠা, হাফ পাতা, 1 পৃষ্ঠার মধ্যে ইমেল কভার করতে হবে। ইমেল ইজি। আদার্স রাইটিং টার্মস হচ্ছে ইমেল ইজি। এখন ইমেলে যদি আমরা কিছু দেখি যে কিভাবে শুরু করব কিভাবে শেষ করব, যেমন সাবজেক্ট লাইন খুব ইম্পর্টেন্ট, এটা ক্লিয়ার করতে হবে। সাবজেক্ট লাইন বলতে সাবজেক্ট যেটা, ইমেলের সাবজেক্ট যেটা, এটা, এই যে এই সাবজেক্ট, এটা এটাই কিন্তু হাইলাইট করবে যে তুমি আসলে কতটুকু বুঝতে পারছো কোশ্চেন। দেন ওপেনিং এ যেটা বললাম, রেসপেক্টেড স্যার ম্যাম। আর ইনফর্মালে হলে আমার বন্ধু নাম ধরে ডাকলাম, বা আত্মীয় স্বজন তাদের জুনিয়র হলে নাম ধরে ডাকলাম, বা ডিয়ার ফ্রেন্ড বললাম, বা ডিয়ার অমুক। বডিতে যেটা বললাম, যেটা দিতে হবে আমাদের জাস্ট টপিকটা, আর কিছু না। এবং তোমরা এটা একটু পড়ে নিবা। এবং ক্লোজিং হতে হবে খুব সুন্দর। যেমন ফর্মাল যদি হয় এগুলো আমরা ইউজ করব, এগুলোর থেকে যে কোনো একটা ইউজ করলেই হবে। ইনফর্মাল হলে এই 3টার থেকে যে কোনো একটা ইউজ করলেই হবে। আমরা বেস্ট রিগার্ডস দেই, বেস্ট রিগার্ডসটা বা রিগার্ডসটা সব জায়গায় ইউজ করা যায়, শুধু রিগার্ডস। যেমন এখানে রিগার্ডস দেয়নি, বেস্ট উইশেস দিছে, বেস্ট উইশেস বা বেস্ট রিগার্ডস সব জায়গায় ইউজ করা যায়। পোলাইট ল্যাঙ্গুয়েজে আমরা ইউজ, মানে ভদ্রতার সহিত ইমেলটা লিখবো যদি সিনিয়র কাউকে পাঠাই। আর কমন টপিক বলতে আমরা স্যাররা যেটা দিবে এইটাই শুধু ফলো না করে, স্কুলের থেকে যেহেতু বোর্ড ডিফারেন্ট, বোর্ড অনুযায়ী স্কুল থেকে স্যাররা যেগুলো কমন দিবে বা বলবে বেশি ইম্পর্টেন্ট সাজেশন দিবে, আমরা এগুলাই বেশি করে ট্রাই করার, মানে পরীক্ষার জন্য ট্রাই করব। দেন
রাইটিং লেটার্স, এটাও ওই যে বললাম ইমেলের পাশাপাশি রাইটিং লেটার্স থাকতে পারে। আমরা জাস্ট ফরম্যাটটা দেখে নিই, ইমেলের মতোই লেটার কিন্তু 2 পৃষ্ঠা হবে, মানে 1 পাতা হবে লেটার, যদি লেটার হয়। তো আমরা ফার্স্টে অ্যাড্রেস দিব, ডেট দিব। ডেটটা আগে দেওয়া বেটার, ডেটটা আগে দেওয়া বেটার। এটা যার যার ক্লাস থেকে প্রতিষ্ঠান থেকে স্যাররা বলে দিবে, সেইটা ফলো করবা। তবে এটার 2টা ফরম্যাট হয়, ব্রিটিশ এবং আমেরিকান। আমেরিকান ফরম্যাটে সব বাম সাইডে এবং ডেট আগে হয়। ফার্স্টে ডেট, দেন অ্যাড্রেস, তারপর রিসিভার অ্যাড্রেস। যদি ফর্মাল হয় তাহলে কিন্তু রিসিভার অ্যাড্রেস লাগবে, যে ইমেলটা কার কাছে যাবে। আর না হলে দরকার নাই, আমরা শেষে তো একটা বক্স করেই দিব। সো তারপরে আমরা দেখবো যে ডিয়ার এটা কার কাছে লিখতেছি, সাবজেক্ট দিব। সাবজেক্ট আগে, সাবজেক্ট এই জায়গায়। সাবজেক্টের পর ডিয়ার দিয়ে শুরু করব, লিখবো 2 পৃষ্ঠা যতটুকু লেখা যায়। যদি জার্নি বাই ট্রেন দেয় বা একটা পিকনিকের ঘটনা বলতে বলে, এই টাইপসেরই বেশি থাকে। এগুলো দেওয়ার পর ক্লোজিং দিব, এবং এখানে একটা ইনবক্স দিব মাস্ট। আমরা এখানে জানি এইরকম করে একটা ঘর করে আমরা এখানে দেই। টু কার কাছে, এই সাইডে থাকে টু, যার কাছে যাবে তার অ্যাড্রেস হবে টু। আর ফ্রম, ফ্রম অ্যাড্রেসটা কিন্তু উপরে থাকে, টু এর অ্যাড্রেসটা কিন্তু ফর্মাল ছাড়া থাকবে না। ফর্মাল এইখানে যে ফ্রম হবে, এই অ্যাড্রেসটা কিন্তু আমার, যে যে লিখতেছে তার এই অ্যাড্রেস। আর যে টু সেটা আলাদা। বাট এইটা আই থিঙ্ক উল্টাপাল্টা হইতে পারে, অনেকদিন আগে করছে আমি মনে নেই। এটা এদিকে যাইতে পারে, এটা এদিকে যেতে পারে, আমার মনে নেই। আই থিঙ্ক এরকমই হবে, তোমরা একটু মিলাই নিও। তবে হ্যাঁ, মাস্ট বি লেটার হইলে, লেটার যদি আসে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এরকম একটা স্টাম্প, এখানে লেখা থাকে স্টাম্প, এই স্টাম্পটা কিন্তু দিতে হবে তোমাদের অবশ্যই, ঠিক আছে? আমরা বাংলাতে সেকেন্ড পার্ট, মানে বাংলা দ্বিতীয় পত্রেও কিন্তু এরকম থাকার কথা। দেন অ্যাড্রেস, বডি স্ট্রাকচার, পার্সোনাল টোন, এটা তোমরা একটু পড়ে নিবা। আমি সিম্পলি সব আলোচনা করে ফেলছি, এবং কমিং টপিকস যেগুলো স্যাররা বলে সেগুলো সাজেশন। এবার অ্যাপ্লিকেশন যদি হয়, অ্যাপ্লিকেশন আর ইমেল অনেকটাই সেম। যদি ফর্মাল ইমেল হয় বা ফর্মাল অ্যাপ্লিকেশন হয়, এটা একরকম। আর যদি ইনফর্মাল ইমেল বা ইনফর্মাল অ্যাপ্লিকেশন হয়, সেটা আরেক রকম হবে ডেফিনেটলি। সো আমরা ইনফর্মাল ইমেল গুলোর ক্ষেত্রে যেমন দেখছি ডিয়ার অমুক, ডিয়ার তমুক, এই সেম ফরম্যাটটা শুধু আলাদা। যেমন আমরা ডেট দিয়ে শুরু করব, টু এর পর আর কমা দিতে হয় না, এখন এটা আর নাই। ডেট দিয়ে শুরু করব, ইংলিশে ডেট দিব, টু দিব। কারকে লিখতেছি, প্রিন্সিপাল না হেডমাস্টার না চেয়ারম্যান না প্রেসিডেন্ট, কার কাছে লিখতেছি তার নাম দেব। প্রতিষ্ঠান কি, সেই প্রতিষ্ঠানের নাম দিব। প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিব, এখানে কিন্তু আমার অ্যাড্রেস না, প্রতিষ্ঠানের অ্যাড্রেস, এই ইনস্টিটিউটের অ্যাড্রেস। দেন একটা স্ট্রং সুন্দর একটা সাবজেক্ট দিব, ক্লিয়ার ব্রিফ সাবজেক্ট, এখানে বলেই দিছে ক্লিয়ার সাবজেক্ট হইতে হবে। আমি বুঝতে পারছি কিনা কোশ্চেনটা, এই সাবজেক্টটা এক্সামিন যখন খাতা কাটবে তখন দেখেই বুঝে বলবে যে হ্যাঁ এই বুঝছে কি বুঝে না। তো এটা ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। তারপরে স্যার বা ম্যাম, আর যদি ইনফর্মাল হয়, যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হয়, সেক্ষেত্রে আমরা নাম মেনশন করতে পারি বা ডিআর ইউজ করতে পারি। দেন আমরা প্রথম ইন্ট্রোডাকশনে বলবো যে আমি কে। অ্যাপ্লিকেশন আমরা জানি উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, বা উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম এ স্টুডেন্ট, অর আই এম এ এমপ্লয়ি, অর আই এম এ সিভিলিয়ান, আই এম এ ব্লা 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 এটসেট্রা হইতে পারে। দেন কি কারণে লিখতেছি, কারণটা বলতে হবে, যে আমার বাবা অসুস্থ, আমার ছুটি লাগবে, অথবা আমার জরিমানা হয়েছে স্কুলে, এটা মওকুফ করে দেন, অথবা স্কুলের প্রশংসাপত্র নেওয়া লাগবে। এই টাইপস এর যদি কিছু থাকে, এটা ডিটেইলস রিজন বলতে হবে। দেন একটা প্যারা করতে হবে কনক্লুশনের জন্য। ফার্স্ট একটা প্যারা হবে, এই প্যারার 2-3 লাইন হবে আমার ইন্ট্রোডাকশন এবং পারপাস। পারপাস বলতে কারণ, কারণ এবং ডিটেলস রিজন, এই ডিটেলস রিজন এবং পারপাস মিলে হবে পরের প্যারা। প্রথমে 2-1 লাইন হবে আমার নিজের সম্পর্কে, আমি কে, পরিচয় দেওয়ার পরে ডিটেলসে আমি লিখবো। লেখার পর আরেকটা প্যারা দিবে, এখানে দেয়ার ফর দিব। আমরা জানি মে আই দেয়ার ফর বলে একটা কথা আছে, মে আগে দিব, মে আই দেয়ার ফর, মে আই দেয়ার ফর প্রে এন্ড হোপ দ্যাট ডট 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 ডট। তারপর ইউর ওবিডিয়েন্টলি ফেইথফুলি রামামুল, এইগুলোর সাথে সাথে তোমরা এটা পড়ে নিবা। সাবজেক্ট লাইন বলছে, বলে দিছে ক্লিয়ার। রিজন এক্সপ্লেন করতে হবে, কারণ যুক্তি আর কারণ ছাড়া অ্যাপ্লিকেশনের কোনো মানেই নাই। যদি প্রপারলি আমরা যুক্তি বা কারণ দর্শাইতে না পারি, তাহলে তো অ্যাপ্লিকেশন আমাদের গ্র্যান্টেড হবে না। তারপর রিকোয়েস্ট করতে হবে, যেহেতু এই অ্যাপ্লিকেশনটা আমারই দরকারে করা বা আমার কোনো একটা প্রয়োজনে করা, সেই ক্ষেত্রে রিকোয়েস্ট টোন রাখতে হবে। রিকোয়েস্ট
সুলভ বাক্যগুলো ইউজ করতে হবে। বইয়ে তোমরা খেয়াল করবা এই ধরনের বাক্য ইউজ করবে। মানে এক পৃষ্ঠা যেহেতু লিখবো, আমাদের শর্ট এবং সংক্ষিপ্তই করতে হবে। এক পৃষ্ঠার মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন কভার করতে হবে। দেন স্যাররা যেটা দিবে, কমন দিবে, সেইগুলো অবশ্যই আমরা প্র্যাকটিস করবো। দেন আমরা শেষ করলাম হলো ইংলিশ সেকেন্ড পার্টের। আরেকটা আছে শর্ট কম্পোজিশন, পরে আসতেছি। এবার ফার্স্ট পার্টের আমরা যদি যাই, ডায়ালগ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। এটাতে 10টা নাম্বার আছে। এই যে মিনিমাম 10 এক্সচেঞ্জেস, অর্থাৎ ডায়লগও কিন্তু লেখার চেষ্টা করতে হবে 2 পাতা, সরি 1 পাতা 2 পৃষ্ঠা। সিমিলার টু প্যারাগ্রাফ, সিমিলার টু লেটার। 10 নম্বরের জন্য এই ডায়লগ যদি পারো, এবং যদি সেটা বড় কনভার্সন হয় আরো বেশি হইলে ভালো, তবে 3 পৃষ্ঠার বেশি করা উচিত না। 10 নম্বরের জন্য 3 পৃষ্ঠার বেশি করা উচিত না, অন্যগুলোতে সময়ও কভার করা লাগবে। সেই ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপারে যেহেতু লেখা বেশি, সেই ক্ষেত্রে ডায়লগটা 2 পৃষ্ঠা লেখা বেস্ট। যদি তুমি ইনফরমেশন ঠিক রেখে, কনভার্সন গুলো ঠিক রেখে ডিটেলসে আলোচনা করতে পারো, কনভার্সনটা শেষ করতে পারো ডায়লগে, সেই ক্ষেত্রে কিন্তু খুবই 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 কাজে দেবে। ন্যাচারাল কনভার্সন রাখা, যেমন বাস্তব ডায়লগে আমরা যেটা জানি যে হাই, হাউ আর ইউ, আই এম ফাইন, হোয়াটস অ্যাবাউট ইউ, হোয়ার আর ইউ গোয়িং, ইউ আর গোয়িং টু, আই এম গোয়িং টু মার্কেট, ও হোয়াই আর ইউ গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু মার্কেট টু বাই ফুডস, ও আর ইউ ইন ডায়েট, নো আই এম নট ইন ডায়েট, আই জাস্ট গোয়িং টু মার্কেট ফর দ্যাটস এটসেট্রা এটসেট্রা। আমি জিনিস কিনতে যাচ্ছি, এই টাইপসের নর্মাল আমরা একটা মানুষ হিসেবে মানুষের সাথে যে একটা কথা বলি, সেটাকে ইংলিশ হিসাবে মানে খাতায় লেখা, এটাই হলো ডায়লগ। তো এখানে কিছু প্রপার ফরম্যাট বলছে। স্পিকার একজন থাকবে, 2জন থাকবে। একজন হলো ফার্স্ট স্পিকার, একজন সেকেন্ড স্পিকার, অর্থাৎ একজনকে দিয়ে আমি শুধু বলাবো, কোশ্চেন করাবো, আর একজন শুধু অ্যান্সারই দিবে। এই টাইপস এর হবে। এবং এখানে যে জিনিসটা মানে ফলো করা উচিত আমাদের, কিন্তু চেষ্টা করা উচিত 3 ভাগের 1 ভাগ, বা বলতে পারো যে 60% কন্টেন্ট থাকবে, ডায়লগের কন্টেন্ট লেখা থাকবে যে মেইন টপিকের উপর, আর 40% থাকবে ওপেনিং এন্ড ক্লোজিং, যেমন হাই, হাউ আর ইউ, এবং ক্লোজিং হলো ওকে, গুড বাই, সি ইউ টুমোরো, বা সি ইউ লেটার, এই টাইপের কথাবার্তা দিয়ে শেষ হবে। এইটা যদি করতে পারি 30 to 40%, দেন আমার কিন্তু 60% লেখলেই হয়ে যাচ্ছে। কারণ ডায়লগটা বড় করে একটু টাফ হয়ে যায়, যেহেতু এটা প্যারাগ্রাফ টাইপস না, কনভার্সন মিলিয়ে মিলিয়ে লিখতে হয়। টপিক রিলেভেন্ট হইতে হবে ডায়লগটা অবশ্যই। কোনো মানে টপিক থেকে বাইরে, যেমন আমরা আলোচনা করতেছি যে মার্কেটে যাওয়া নিয়ে, দেখা যাচ্ছে মার্কেট করতে করতে চলে গেছি আমি ইয়াতে, এই আকাশ গবেষণা করতে গেছি। মার্কেটে মার্কেট নিয়ে কথা বলতে 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 আমরা খেলাধুলার আলোচনা করে ফেলছি। এইরকম কিন্তু করা যাবে না, এটাকে মাস্ট অ্যাভয়েড করতে হবে। যেমন কোশ্চেন অ্যান্সার প্যাটার্ন, যেমন আমি বললাম একজন স্পিকার কোশ্চেন করবে, একজন অ্যান্সার দিবে। গ্রিটিং এবং ক্লোজিং এ যে হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ, এই টাইপস, এবং থ্যাংক ইউ, সি ইউ, টেক কেয়ার, আই এম ইন হারি, আই হ্যাভ টু গো নাও, এই টাইপস এর কথাবার্তা যদি আমরা ইউজ করতে পারি, তাহলে আমাদের জন্য ডায়লগ লেখাটা বেশি সহজ হবে। আর দেন অবশ্যই যেগুলো পরীক্ষার জন্য কমন দিছে, বিভিন্ন বোর্ডের বিভিন্ন আলাদা হবে, সেই আলাদা বোর্ড অনুযায়ী যেগুলো বেশি বেশি আসছে বা স্যাররা যেগুলো সাজেশন দিবে, সেগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর ডায়লগের যে জিনিসটা আমরা আবার ভুল হয় ছোটখাটো জিনিসের মধ্যে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিস্টেক হলো পাংচুয়েশন। আমরা যখন কোশ্চেন মার্ক করি তখন কোশ্চেন মার্ক দেই না। এটা যদি এক্সামিনার হাতে পড়ে, তাহলে কিন্তু সে অবশ্যই মার্ক কাটতে পারে। তারপর আমরা দেখবো কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি গুলো একদম মানে মুখস্থ করে ফেলি আমরা, যারা রাইটিং এ দুর্বল আছে। আমিও এটা সাজেস্ট করবো, যারা রাইটিং পার্টে দুর্বল আছি, রাইটিং নিজে নিজে সেন্টেন্স স্ট্রাকচার মেক করা অত সহজ মনে হয় না, বা ভোকাবুলারিতে উইক, বা সেন্টেন্স মেকিং এ উইক, মেক সেন্টেন্স করতে উইক, তারা অবশ্যই কমপ্লিটিং স্টোরি গুলো মুখস্থ করে যাবা। কারণ এখানে বানায় লেখার কোনো চান্স, বা অন্য একটা দেখে অন্য লেখছে 1 লাইন, আমি ওই লাইন দেখে তুলে দিলাম, তাইলেও কিন্তু ভুল হয়ে যেতে পারে। তো যতটুকু সম্ভব এইখানে নিজেদের ব্রেন খাটায় লিখতে হবে, অবশ্যই মেমোরাইজ করা থাকতে হবে, তাইলে লেখাটা তাড়াতাড়ি হবে। একটা জিনিস মুখস্থ থাকলে লিখতে সময় লাগে না, কিন্তু যদি আমরা চিন্তা করে করে লিখি, পরীক্ষার হলে কিন্তু আমার টাইম লিমিটেড, আমি কিন্তু অত সময় পাবো না। সো আমরা দেখি টিপস গুলা কি কি। যে ফার্স্ট অফ অল, কমপ্লিটিং সেন্টেন্সের জন্য বিগিনিংটা ভালো হইতে হবে। বিগিনিং বলতে ফার্স্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশন মানে once upon a time there was a fox in a jungle. One day his tail was cut by a trap. যেমন একদা এক সময় একটা জঙ্গলে শিয়াল ছিল এবং তার লেজটা কাটা পড়েছিল কোনো একটা সময়। আমাদের বুঝে নিতে হবে এটা লেজ কাটা শিয়ালের গল্প। ওখানে কিন্তু কোনো টাইটেল বা টপিক দেওয়া থাকে না নর্মালি। তো বিগিনিংটা আমাদের ওইভাবে কোশ্চেন দিয়ে শুরু করে আরো ডিটেলসে ব্রডলি আলোচনা করতে হবে।
সো এটা যদি আমরা ফার্স্ট ইমপ্রেশনে করতে না পারি, এক্সামিন কিন্তু ফার্স্টের 4-5টা লাইনে পড়বে, তারপর কিন্তু মাঝখানে নাও পড়তে পারে, যেহেতু অনেকগুলো খাতা কাটে তারা। তো আমরা ফার্স্ট ইমপ্রেশন প্রতিটা ক্ষেত্রে যদি ভালো না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের মার্ক কাটার পসিবিলিটি এবং মার্ক কম পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। দেন স্টোরি লাইন মেনটেন করা, অর্থাৎ স্টোরি লাইন বলতে আমি যেটা বলছি, একটার পর একটা ধাপে ধাপে মাঝখান দিয়ে একটা লাইন ঢুকাই দিলে সামঞ্জস্যতা থাকবে না, মোরাল লেসন লাস্টে থাকতে হবে। এইটা কিন্তু অনেকে মিস আউট করে। দেখা যাচ্ছে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা হয়ে গেছে, শেষ করে দিছে, গল্প শেষ, আবার শেষ। গল্প শেষের পর একটা প্যারা রাখো, গল্প শেষ, পরে একটা প্যারা নাও, একটা প্যারায় 2-3টা সেন্টেন্সে বিশ্লেষণ করা লাগবে যে হ্যাঁ এই শিক্ষাটা আমরা এখান থেকে পেয়েছি, আমরা এই শিক্ষাটা এখান থেকে পেয়েছি। দরকার হলে টাইটেলটাই লিখে দাও যে ফ্রম দিস স্টোরি আওয়ার মোরাল ইজ এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু। এই টাইপসের যদি কথাবার্তা লিখে দিতে পারো, যেমন টাইটেলই এটা। আর হ্যাঁ, স্টোরির অবশ্যই শুরু করার আগে একটা টাইটেল দিতে হবে। টাইটেল কেমন? যেমন এ ফক্স উইথ অ্যান্ড এ টেইল, এ ফক্স গ্র্যাবস আর সাওয়ার আঙ্গুল ফর টক, যেমন এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। এই টাইপস এর যে টাইটেল গুলা হয়, অবশ্যই এই টাইটেল গুলোর জন্য কিন্তু 2 মার্ক বা 1 মার্ক করে থাকে। কেউ যদি এই টাইটেল লিখে খাতা, কেউ মানে দেখা যাচ্ছে সমাসের টাইটেল লিখে দিয়ে দিচ্ছে, সে কিন্তু 2 মার্ক পাওয়ার যোগ্য 10-এর মধ্যে। সো এটা আমাদের মাস্ট বি ফলো করতে হবে, ছোট ছোট জিনিস থেকে আমাদের নাম্বার যেন মিস না হয় সেই জিনিসটা ফোকাস করতে হবে। পাস্ট টেন্সে যদি কোনো স্টোরি দেখেন, ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ এ ফক্স ইন এ জঙ্গল, অলরেডি বলেই দিছে যে এটা একদা এক সময়ের কথা, তখন একটা জঙ্গলে একটা শিয়াল ছিল। শুরুতেই পাস্ট এবং পাস্টে যাচ্ছে। তো আমাদেরকে এই টেন্সটা মাথায় রাখতে হবে, আমরা যেন কখনো মিসড আউট করে না ফেলে যে হ্যাঁ শুরু করছি ওয়াজ দিয়ে তারপর সব ইজ, তাহলে কিন্তু আমাদের পুরা মার্ক কাটা যাবে। এক্সামিন যদি এটা বুঝতে পারে, পরীক্ষক যে খাতা কাটবে সে যদি বুঝতে পারে, অবশ্যই মার্ক কেটে দিবে। দেন ক্যারেক্টার ডেভেলপ করা, অর্থাৎ স্টোরিতে কিছু ডিটেলস দেওয়া, যে ডিটেলস গুলো দিয়ে এই ক্যারেক্টার গুলো চেনা যায়। যেমন খরগোশ আর কচ্ছপের গল্প যদি আমরা ভাবি, খরগোশের একটা ক্যারেক্টার আছে যে সে আগে দৌড়াই দিছিল, কচ্ছপের একটা ক্যারেক্টার আছে, কচ্ছপ কাদের সাথে কনভার্সন করছিল তাদের একটা ক্যারেক্টার আছে, খরগোশ কাদের সাথে যোগাযোগ মানে কথাবার্তা বলছিল সেখানে একটা কথা আছে। এই জিনিসগুলা সঠিকভাবে মেনটেন করা। ডায়ালগ অ্যাড করতে পারো, মানে ডায়ালগ মানে এখানে ডায়ালগ বলতেছে কথোপকথন যোগ করতে পারো। প্রপার কনক্লুশন, অর্থাৎ ওই যে বললাম লাস্টে এন্ডিংটাও যাতে ভালো হয়, শুরুতে এবং শেষে ম্যাক্সিমাম সব মানে পরীক্ষকই দেখে থাকে যে কোনো মোরাল দিছে কিনা, এন্ডিংটা কেমন লেগছে দেখি তো, ঠিক মতো শেষ করতে পারছে কিনা, এটার উপর কিন্তু ফুল মার্কটা ডিপেন্ড করে। দেন আমরা দেখবো যে কমন যে কিছু আছে, যেমন এগুলো ম্যাক্সিমামই কমন। ফ্রেন্ড ইন নিড, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, গ্রিড ব্রিংস ডিজাস্টার, ইউনিটি ইজ স্ট্রেংথ, এবং বোর্ড অনুযায়ী হেস্ট মেক ওয়েস্ট, বোর্ড অনুযায়ী আমরা দেখবো। এবং স্টোরি সেম 1.5 থেকে 2 পৃষ্ঠা বা 1 পাতা। এখানে বলেই দিছে টাইটেল যদি ইনস্ট্রাকশনে থাকে তাহলে একটি সাবটাইটেল দাও। সাবটাইটেল বলতে যে এটার নাম, এই যে এই জিনিসগুলো আর কি, এই জিনিসগুলো দিলে বেস্ট হয় এবং এটা দেওয়াই উচিত। এবং আমরা এটা দেখে এবার দেখবো হলো শর্ট কম্পোজিশন, যেটা হলো ইংলিশ সেকেন্ড পেপারের একদম লাস্ট পার্ট। আমি আবারও বলতেছি, এটা কিন্তু আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একদম লাস্ট কোশ্চেন, যে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট দিস টপিক। কম্পোজিশনে কিন্তু আমাদের আবার নাম্বার বেশি, 15 নাম্বার থাকে সচরাচর। তো কম্পোজিশনটাও কিন্তু আমাদের আরো মিনিমাম 2 পাতা, মিনিমাম এটা 2 পাতা, বা মিনিমাম তোমরা 1.5 পাতা লিখতে পারো, অর্থাৎ 3 পৃষ্ঠা অথবা 5 পৃষ্ঠা, 3 থেকে 5 পৃষ্ঠার মধ্যে লিখবা। এভারেজ হলো 4 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা লিখলে খুবই ভালো হয় যদি সময় কভার করতে পারো। এই জন্য গ্রামাটিক্যাল অংশগুলোর উপরে যতটুক পারি আমি সময় দিব, দিয়ে গ্রামাটিক্যাল অংশগুলো শেষ করব, যেগুলো পারি না রেখে দিব, দেখে দ্রুত খুব ফাস্ট গতিতে রাইটিং পার্ট শেষ করব, করে গ্রামাটিক্যাল নিয়ে চিন্তা করব। আমার রাইটিং নিয়ে যাতে আর কোনো চিন্তা করা না লাগে। দেখা যাচ্ছে গ্রামার নিয়ে সময় বেশি দিয়ে দিচ্ছি, রাইটিং পার্ট গুলোতে যায় লাস্টে কম্পোজিশন, তারপর ইমেইল, এগুলোতে যা সময় পাচ্ছি না, ভালো ফিনিশিং দিতে পারতেছি না, এগুলোতেও কিন্তু অনেক ভালো একটা মার্ক থাকে। এবং ভালো যদি আমি লিখতে পারি, অবশ্যই হাতের লেখা যদি সুন্দর হয়, কাটাকাটি না হয়, অবশ্যই এখান থেকেও ভালো মার্ক আসে। সো আমরা দেখতে হবে ফার্স্টে টপিক কি, আমাদের মানে যে টপিক কি, সেই টপিক নিয়ে 2-3 লাইন বললাম, প্যারাগ্রাফের মতোই শুরু করতে হবে। তারপর কম্পোজিশনের মানে একটা ধরন থাকে, একটা কম্পোজিশন ব্রডলি আলোচনা করতে হয়। তো ব্রডলি আলোচনার ক্ষেত্রে ডেসক্রিপটিভ মানে কোনো জায়গা বা কোনো ঘটনার যদি থাকে সেই ঘটনাটা আলোচনা করতে হয়।
কোনো গল্প বলা লাগলে গল্প বলা লাগতে পারে, যেমন সে ঘটনাকে বোঝানোর জন্য কোনো উদাহরণ যদি পেশ করা লাগে সেটাও লেখা লাগবে। এক্সপ্লোজিটরি অর্থাৎ কোনো বিষয়ে ব্যাখ্যা করতে হইলে যদি সেই ঘটনার আঙ্গিকে আবার কিছু ব্যাখ্যা করা লাগে, সে মানে প্যারাগ্রাফের মতো না যে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম শেষ। এইখানে আমাদের ফোকাস রাখতে হবে, আগে যে জিনিসটা যে টপিকটা দিছে সেই টপিকটা আমি কভার করব, টপিকটা সুন্দর করে বুঝাই দিব, দেওয়ার পর ওই টপিকের সাথে বর্ণনা দিব, বর্ণনা দিতে দিতে বর্ণনার থেকে আবার উদাহরণ দেওয়া শুরু করব, বা কোনো এমন কোনো গল্প থাকলে সেটা বলবো, সেখান থেকে আবার সেটাকে ব্যাখ্যা করব, এটাকে ডিটেলসে ব্যাখ্যা করব, ওই মেইন টপিকটাকে ডিটেলসে ব্যাখ্যা করব করে লাস্টে কোনো মতামত থাকলে আমরা দিব, এবং শেষে একটা উপসংহার টেনে 2-1 লাইনের উপসংহার টেনে শেষ করব। বইয়ে কিন্তু এইভাবে লেখা, তোমরা খেয়াল করে দেখো, হয়তো প্যারা করা নাই, বাট প্যারা করাটা বেস্ট। আমি যে কথাটা বললাম 3টা প্যারা করবা, ফার্স্টে ডেফিনেশন টাইপ, পরেরটা এই যে ডেসক্রিপটিভ ন্যারেটিভ, 3-4টা প্যারা করলে তাহলে পরীক্ষার হলে তাদের মানে পরীক্ষকদের বুঝতে সুবিধা হবে যে না তুমি ডিটেলসে অনেক ভেঙে ভেঙে আলোচনা করছো। তারা প্রথমে 2-1টা সেন্টেন্স পড়বে প্রত্যেক প্যারা, পড়ে বাস শেষ, বুঝে ফেলবে যে না সে ভালো লাগছে। ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সে ক্লিয়ার দেওয়ার চেষ্টা করবা, কারণ দেখা যাচ্ছে যে তারা যদি পড়তে নেয় আর যদি যদি দেখে যে সেন্টেন্স স্ট্রাকচারই ঠিক না, তাহলে বলবে যে হজবরল লিখছে। তো এটা করা যাবে। বডি এবং প্যারাগ্রাফ অর্গানাইজ করতে হবে, যেটা বললাম প্যারা মেনটেন করতে হবে, আর কিছু না। এগুলো তোমরা একটু দেখে নিও। এবং কম্পোজিশনে অবশ্যই কনক্লুশনটা স্ট্রং রাখতে হবে, কারণ শেষে সবাই দেখে, যেহেতু এটা শেষে লেখা থাকে, বা কেউ যদি আগেও লেখে নাম্বার বেশি, অলরেডি 15 মার্কস, তো 15 মার্কসের জন্য অবশ্যই এটা শেষ পর্যন্ত দেখা হয়, কম্পোজিশনটা শেষ পর্যন্ত ম্যাক্সিমামই দেখে। এই জন্য কম্পোজিশনের ফাইনাল থট বা কনক্লুশন বা উপসংহার যেটা দিবাই না, সেটা অবশ্যই সুন্দর এবং সাবলীল হইতে হবে, ইজি ভাষায় হইতে হবে, এবং এটা যেন একটা অর্থবোধক হয়, অর্থাৎ বেস্ট হয়। ফার্স্টে ডেফিনেশন যেমন দিছো, কনক্লুশনটাও যেন বেস্ট। দেন সেন্টেন্স স্ট্রাকচার সিম্পল কমপ্লেক্স মিশিয়ে ইউজ করতে পারো, এটা ডিপেন্ডস করে যে টপিকটা কি। এবং ট্রানজিশন ওয়ার্ড, যে এটা যেহেতু প্যারাগ্রাফ হলো কম্পোজিশনেরই ছোটটা, আর কম্পোজিশন হলো প্যারাগ্রাফের বড়টা, তো সেক্ষেত্রে এইগুলা মাস্ট দুইটাতেই, মানে কম্পোজিশন এবং এই প্যারাগ্রাফ দুইটাতেই এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, মোর ওভার, দেয়ারফর, ফাইনালি, হাউএভার, এই কথাগুলো ইউজ করা বেস্ট। তাইলে এক্সামিন বুঝতে যে না সে একজন স্মার্ট অ্যান্সার দিছে, সে স্টুডেন্ট একদম স্মার্টলি অ্যান্সার দিছে, তার মানে সে ভালো নাম্বার ডিজার্ভ করে। তো আমরা দেখবো যে কমন টপিকস গুলা কি আছে, এগুলোই ম্যাক্সিমাম থাকে। তারপরও বোর্ডের কমন গুলা দেখে নিবা, সাজেশন ফলো করবা, এবং রিলেভেন্ট এক্সাম্পল এইটা যেটা তোমরা আমি যেটা বললাম এইগুলো ফার্স্টেই চলে গেছে, এগুলো আর আলাদা করে বোঝার কিছু নেই, তোমরা একবার করে দেখে নিও। আর প্রুফ রিড করে লেখা 2-3 মিনিট, এটা যদি রিভিশন, এটাকে রিভিশন বলতেছে, রিভিশন যদি সময় পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা রিভিশন দেব। এইভাবে রিভিশনের জন্য এই যে পুরো কম্পোজিশন দেখবো, গ্রামার দেখবো, কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা, এই জিনিসগুলো দেখবো। এইবার আমরা যদি দেখি এটা অল সেকশনস, মানে প্রতিটা সেকশনের জন্য আমরা কিভাবে এটা ফলো করব, কিভাবে মেনটেন করব, রাইটিং পার্টের সব, মানে ইংলিশ হোক বাংলা হোক, যেই খানেরই মানে যেই সাবজেক্টেরই রাইটিং হোক না কেন, আমরা এটা ফলো করার চেষ্টা করব। এটা ফার্স্ট অফ অল কি বলছে, কোশ্চেন ভালোভাবে পড়ো, এটা প্রত্যেকটা কোশ্চেন, নট ইংলিশ ইন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, প্রত্যেকটা কোশ্চেন ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, অ্যানালাইজ করতে হবে, বিশ্লেষণ করতে হবে তা কি চাইছে, কি লিখতে হবে। 2-3 মিনিটে প্ল্যানিং করে, 2-3 মিনিট বলতে এখানে জাস্ট 30 সেকেন্ড এনাফ প্ল্যানিং করার জন্য। আমি কি লিখবো আমি অলরেডি বুঝে নিচ্ছি, এখন লেখা শুরু। ওয়ার্ড লিমিট চেক করো, ওয়ার্ড লিমিট চেক তো আর পরীক্ষা হলে এভাবে করা, বাট আমি যেটা বললাম পৃষ্ঠা যদি মেনটেন করে লেখো, আশা করি ভালো মার্ক তোলা সম্ভব। যখন লিখবো তখন আমরা কাটাকাটি করব না, পরীক্ষার হলে অবশ্যই কাটাকাটি অ্যাভয়েড করতে হবে যতটা কম। আর এই কাটাকাটি অ্যাভয়েড তখন হবে যখন আমি বাসায় বারবার প্র্যাকটিস করব, বারবার প্র্যাকটিস করলে কাটাকাটি কম হবে। প্যারাগ্রাফ একত্রে না লিখে প্যারা করে লিখবো, সিম্পল কিন্তু কারেক্ট, মানে একদম সিম্পল ওয়ার্ড ইউজ করব, কিন্তু সঠিক হইতে হবে, গ্রামাটিক্যাল এবং স্পেলিং কোনোটাই ভুল হওয়া যাবে। এটাই বললাম, টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, কোনো কারণেই টাইম নষ্ট করা যাবে না, এবং আমার ঘড়ি ধরা টাইম থাকবে। আমি 20 মিনিটে কম্পোজিশন শেষ করব, 10 মিনিটে প্যারাগ্রাফ, বা 12 মিনিটে, এরকম ভাবে টার্গেট নিয়ে লিখতে হবে। লেখা শেষ হলে আমি চেষ্টা করব আমরা কি রিভিশন দেওয়ার জন্য কোনো গ্রামাটিক্যাল ইরর চেক ঠিক ইয়া আছে কিনা, পুরো খাতাটা আমরা ওভারঅল খুব সুন্দর করে সময় নিয়ে, এটা কিন্তু চেষ্টা করতে হবে। আমার পরীক্ষা 3 ঘন্টা দেখে আমি 3 ঘন্টা নিতে পারবো না, আমার 3 ঘন্টা মানে
2 ঘন্টা 50 মিনিটের পরীক্ষা আমার, সেইভাবে হাতের স্পিড নিয়ে লিখতে হবে। 10 মিনিট আমার অবশ্যই রিভিশন দিতে হবে, কারণ রিভিশনে অনেক ছোটখাটো ভুল কিন্তু ধরা পড়ে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো, যেহেতু লাস্ট, একদম লাস্ট ভিডিও এটা, তো এই ভিডিওতেই একদম ইম্পর্টেন্ট টিপস কিছু দিয়ে রাখি, সেটা হলো পারফেক্ট যদি হইতে চাই আমরা, প্র্যাকটিস এর কোনো বিকল্প নাই। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এটাই বলা হয়েছে সবগুলোর গ্রামাটিক্যাল টার্মস এবং প্যারাগ্রাফ বা যে কোনো সাবজেক্ট। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। সৃজনশীল আমি যদি না লিখি, পরীক্ষার আশায় শুধু বসে থেকে প্রিটেস্ট টেস্টে আমি শুধু লিখবো, তাহলে কিন্তু হবে না। আমাকে পরীক্ষার হলে যাওয়ার আগে এখান থেকেই 4-5টা সৃজনশীল ঘুরি ধরে লেখা শেষ করে নিয়ে যেতে হবে, তাহলে আমার একটা প্র্যাকটিস থাকবে। যে দৌড়বিদ, যে দৌড়ায়, সে যদি কোনোদিন দেখা যাচ্ছে বাসায় 100 মিটার দৌড়াচ্ছে, 200 মিটার দৌড়াচ্ছে, তাকে যদি 1000 মিটার দৌড়াতে বলা হয়, সে পড়ে যাবে, সে রাস্তায় পড়ে যাবে, কারণ তার ওটা প্র্যাকটিস নাই। তো সিম্পলি এখানেও তাই, তোমাদের যদি 1 ঘন্টা 20 মিনিটে যদি সৃজনশীল 4টা 5টা লেখার ক্ষমতা না থাকে, বা কম্পোজিশন গুলো যদি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে 3টা টপিক শেষ করার ক্ষমতা না থাকে, আগে যদি প্র্যাকটিস না থাকে, ডেফিনেটলি তোমরা পরীক্ষার হলে যায় এটার জন্য সময় বেশি নিয়ে ফেলবা, এবং এইটার ক্ষেত্রে সময় দিতে গিয়ে দেখা যাচ্ছে রিভিশনটা মিস করে ফেলবে, এবং হজবরল একটা অবস্থার সৃষ্টি হবে। সো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, মডেল অ্যান্সার অবশ্যই করতে হবে, মডেল টেস্ট যেটা বইয়ের গুলো সলভ করতে হবে, এবং ভোকাবুলারি বিল্ড করে। আমি প্রতিদিন 10টা করে ওয়ার্ড শিখতে বলি, প্রতিদিন 10টা করে ওয়ার্ড, এবং 4-5 দিন পর বা 1 সপ্তাহ পর, প্রথম 1 দিন থেকে 7 দিন পর্যন্ত 70টা পড়লাম, অষ্টম দিনে প্রথম থেকে আবার 1 নম্বর দিনে যে 10টা শিখছিলাম সেই 10টা থেকে আবার 7 দিনের একটা রিভিশন দিব। এরকম প্রতিদিন যদি পড়ে যায়, তাহলে পিছনের গুলো ভুলে যাব। এভাবে রিভিশন দিয়ে দিয়ে আমাদের ভোকাবুলারি গুলো বিল্ড করতে হবে, এটার কোনো বিকল্প নাই। ভালো অ্যান্সার করতে হলে এটার কোনো বিকল্প নাই। আর গ্রামার আমরা যতটুকু পারি, এখন শেষ সময়, যতটুকু নিজের সময় হয় নিজে ডেভেলপ করার ট্রাই করব, এবং প্রিভিয়াস কোশ্চেন প্যাটার্ন, বোর্ডের যে কোশ্চেন গুলো থাকে, এগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করব। সো আজ এই পর্যন্তই, আশা করি এই টিপস গুলো অনেক কাজে দিবে তোমাদের, এবং তোমাদের আপকামিং এসএসসি এক্সামের জন্য সবার জন্যই আমার পক্ষ থেকে থাকবে শুভকামনা। তোমরা অনেক ভালো করো, স্পেশালি ইংলিশে প্লাস তোমরা আনো, আমি এটাই চাই। সো টিল দেন সবাই ভালো থাকো, দোয়া করো আমার জন্য। আজ এই পর্যন্তই, এবং এই ভিডিও এইখানেই শেষ। জাস্ট লাস্ট একটা রিমাইন্ডার তোমাদের দেই, যে রাইটিং স্কিল ডেভেলপ হইতে সময় লাগে, এখানে যে কথাটা লেখছে এটা জাস্ট একটা কথা না, এটা কিন্তু অনেকটা একটা পাওয়ার বুস্ট করে। যে শুধু রাইটিং স্কিল না, তোমাদের কোনো একটা স্কিল নিতে হলে, গেইন করতে হলে, যেমন আমি ফাস্ট লিখতে পারি, এই স্কিলটা গেইন করতে হলে আমাকে কিন্তু বারবার লিখতে হবে। একটা স্কিল গেইন করতে হলে এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে। সো আজ এই পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সামনে পরীক্ষার জন্য সবার প্রতি থাকবে আমার শুভকামনা।